হ্যাঙ্গিং প্ল্যান্ট এমন একটি প্ল্যান্ট যেটা প্রত্যেকেরই ভীষণ পছন্দের এবং প্রত্যেকেই চায় আমার ছাদ বাগানে হ্যাঙ্গিং প্ল্যান্ট হোক। এবং তার জন্য অনেকেই আছে সঠিক গাছ চুজ করতে পারে না, আবার অনেকে রয়েছে প্রচুর ভিডিও দেখার পর সেই সমস্ত গাছগুলিকে প্রতিস্থাপন করছে, তারপর দেখা যায় সেই সমস্ত গাছগুলি খুব একটা ভালো হচ্ছে না। তো আমরা সবসময় বলে থাকি যে আপনারা যে কোনো গাছ করুন, খুব অল্প অল্প পরিমাণে গাছ করুন। আমরা এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা বলেছিলাম যে টপ 10 হ্যাঙ্গিং প্ল্যান্ট, যে 10টা হ্যাঙ্গিং প্ল্যান্টের কথা আপনাদেরকে বলেছিলাম, সেই 10টা হ্যাঙ্গিং প্ল্যান্ট শুধুমাত্র এমনটা নয় যে তাদের পাওয়া যায় না, তাদের সবসময় যেন অ্যাভেলেবেল পাওয়া যায়। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি কিন্তু একটা পরিচর্যার বিষয় খুবই সহজ সরল, আর তার থেকে কিন্তু কঠিন কোনো কিছু নাই। তেমনই এই হ্যাঙ্গিং প্ল্যান্ট নিয়ে অনেকের অনেক সমস্যা তৈরি হয়। সবার প্রথমে যে সমস্যাটি তৈরি হয় হ্যাঙ্গিং প্ল্যান্ট নিয়ে, অনেকেই বলে আমরা গাছ লাগিয়েছি কিন্তু গাছটা খুব একটা ভালো গ্রোথ নিচ্ছে না এবং গাছটি খুব একটা ভালো ঝুলছে না। এই সমস্যাটি থাকে, এটাকে দূর করতে হলে সবার প্রথমে আপনার যে সমস্যাটির দিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে আপনার মাটিটি। আপনি যে মাটিটি নিয়েছেন আপনার হ্যাঙ্গিংয়ের জন্য, সেই মাটিটি কেমন নিয়েছেন। আপনার মাটিটি সবসময় হতে হবে সফট মাটি হতে হবে, আপনার সেই মাটিটি হতে হবে ওয়েল ড্রেনেজ মাটি হতে হবে। যে মাটিটির মধ্যে আমি সবসময় বলি হ্যাঙ্গিংয়ের জন্য পাতা পচা সার ব্যবহার করতে। আপনি যে মাটিটি নিয়েছেন তার মধ্যে যদি আপনি 50% মাটি নিয়ে থাকেন, তাহলে সেই জায়গাটি থেকে হালকা করার জন্য বাকি 40% পাতা পচা সার নিন। আর তার সঙ্গে আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি এই সমস্ত কিছু সামান্য পরিমাণে অ্যাড করতে পারেন, বা ভার্মি কম্পোস্টও সামান্য পরিমাণে অ্যাড করতে পারেন। একটা হালকা মাটি তৈরি করুন। আবার আমরা অনেক সময় দেখে থাকি যে কোকোপিট অনেকে ব্যবহার করছে। এই কোকোপিটের একটা বড় সমস্যা রয়েছে কি, কোকোপিট প্রথম অবস্থায় যতটা সুন্দর দেখতে হয় ঠিক পরবর্তীতে সে ততটা সুন্দর রেজাল্ট দেয় না, কারণ কোকোপিট নিজে একটা সময় পচতে শুরু করে এবং তারপর সে খাবারের তৈরি করে। তাই তাকে যদি আমরা মিডিয়াম হিসেবে ব্যবহার করি, সে যখন পচতে শুরু করে তখন গাছকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়, তখন সে কোনো রকমের কোনো খাবার সাপ্লাই দেয় না। তাই অবশ্যই কোকোপিটকে আপনার কোনো কিছুর সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে যদি আপনারা দেন, তাহলে সেটা একটা লং টাইম বা পরবর্তীতে গিয়ে সে কোকোপিটটি যেমন জল ধরে রাখবে, আর তার সঙ্গে সঙ্গে সে পচে গিয়ে একটা গাছে খাবার প্রয়োগ দিতে পারে। তাই কোকোপিটকে সম্পূর্ণরূপে কোকোপিটেই গাছ করবে, এই মানসিকতাটাকে চেঞ্জ করুন। অনেকে রয়েছে হ্যাঙ্গিংকে হালকা করার জন্য কোকোপিটে গাছ করছেন, তাই মিডিয়াটা আগে আপনারা ঠিক করুন যে আপনারা মাটিতে এইভাবে করুন। যদি পাতা পচা না থাকে তাহলে আপনারা ভার্মি দিয়েই করুন, তবে সেটা যেন একদম ওয়েলটেজ হয়। এবার অবশ্যই মাটিটিকে আপনাদের ছেঁকে নিতে হবে, মাটিতে যেন কোনো পাথরের টুকরো বা কোনো কিছু না থাকে। আর অবশ্যই টবের মধ্যে ছিদ্রটা ঠিকঠাক করে নিতে হবে, তবেই কিন্তু আপনার ওই হ্যাঙ্গিং প্ল্যান্টের গ্রোথ ঠিকঠাক আসবে। 2, আমি বারবার করে ফার্টিলাইজার প্রয়োগ করছি কিন্তু গাছে খুব একটা ভালো রেজাল্ট হচ্ছে না। এই ব্যাপারটা কিন্তু অনেকের কাছেই শুনে থাকি। সবার আগে আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন ধরনের গাছ লাগিয়েছেন। যে গাছটি লাগিয়েছেন যদি সেই গাছটির শেপটা বলের মতো হয়, যদি ধরুন আপনি পিঙ্ক লেডি লাগিয়েছেন, এবার আপনি চিন্তা করছেন গাছটি ঝুলে ঝুলে পড়বে, তেমনটা কিন্তু হবে না। পিঙ্ক লেডি কিন্তু ঝুলে পড়া গাছ নয়। ঝুলে পড়া গাছ হতে পারে স্টোন ক্র্যাফট, ঝুলে পড়া গাছ হতে পারে ট্যাঙ্গেল হার্ট, ঝুলে পড়া গাছ হতে পারে বিভিন্ন ধরনের ভাইন, এই সমস্ত বিষয় গাছগুলি থাকে। তো আপনাকে গাছটাকে ঠিক করতে হবে আপনি সেই গাছের উপর ঠিক আছে কিনা। যদি দেখা যায় পিঙ্ক লেডির ভ্যারাইটি রয়েছে তাহলে অবশ্যই সেখানটা একটা বল শেপ আসতে পারে। আপনার যদি দেখা যায় সেখানে সিডাম রয়েছে তাহলে সেটা বল শেপ আসতে পারে, সেটা কখনোই কিন্তু সেখান থেকে ঝুলে নিচে পড়বে না। তাই অযথা সেখানটা আশা করা মানে একদম ওই নিম গাছে আম এরকম ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। তো তেমনটা কিন্তু করলে হবে না, আপনার সঠিক গাছটাকে জানতে হবে। এবার আসি যে সমস্ত গাছগুলি ঝুলে পড়ে তাদের ঝুলটা খুব কম হচ্ছে। তাদের ঝুলটা কম হওয়ার কারণ হচ্ছে আপনি যে ফার্টিলাইজারটা ব্যবহার করেন সেই ফার্টিলাইজার যদি আপনি বারবার ব্যবহার করে দেন গাছে, তাহলে দেখা যায় গাছ সেটা একটা সীমিত পরিমাণে খাবে এবং পরবর্তীতে সেই ফার্টিলাইজারটি গাছের গোড়াতে গিয়ে জমে গাছের ছোট ছোট যে মাটিতে যে ছিদ্রগুলি থাকে সেই ছিদ্রগুলি বন্ধ করে দেয়, যার ফলে গাছের রুট চলাচলটা একটা সময় গিয়ে স্টপ হয়ে যায়। বায়ু অক্সিজেন পায় না গাছের রুটগুলি, বায়ু চলাচল খুব একটা ভালো হয় না, যার ফলে কিন্তু সমস্যা তৈরি করে। তো অবশ্যই আপনাদের এই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে। গাছের সার কিন্তু বারবার করে প্রয়োগ করতে হয় না। এই হ্যাঙ্গিং প্ল্যান্টে অন্তত আপনাকে রাখলে 3 থেকে 4 বার, ম্যাক্সিমাম 2 বার প্রয়োগ করলে যথেষ্ট। প্রথমে গাছ লাগিয়ে দেওয়ার পর যখন গ্রোথ নিচ্ছে তখন একবার প্রয়োগ করুন, আর যখন গ্রোথটা একদম বাড়তে বাড়তে থমকে গেল তখন একবার প্রয়োগ করুন। এর বাইরে খাবারের প্রয়োজন। আর পরবর্তীতে একটা স্টেজে গিয়ে গাছ আর বাড়বেও না আর কমবেও না, ওইভাবেই থাকবে, এটা কিন্তু থাকতে হবে। তার কারণ সে সময়টা চলেছে আমার সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে এসে আপনি হ্যাঙ্গিং প্ল্যান্টের গ্রোথ নিয়ে চিন্তা করলে হবে না, কারণ সেখানে এসে সে আর গ্রোথ নেবে না, কারণ পরবর্তীতে রয়েছে শীতকাল এবং সেখান থেকে সেই গ্রোথ জানুয়ারি নিয়ে নিয়েছে স্টপ হয়ে যাবে। সে গ্রোথ নেবে একদম মার্চ মাসে লাগানোর পর থেকে একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত। সেপ্টেম্বর মাস শুরু হওয়ার পর থেকে কিন্তু গ্রোথ আস্তে আস্তে করে তার কমতে থাকবে। তো এই বিষয়টা কিন্তু জানতে হবে। আজকের ডেটে এসে আপনি গ্রোথ নিয়ে চিন্তা করলে কিন্তু হবে না। তো অবশ্যই ফার্টিলাইজারটা আপনারা যেটা প্রয়োগ করবেন সেটা আমি সবসময় বলতাম যে লিকুইড ফার্টিলাইজার হ্যাঙ্গিং প্ল্যান্টের জন্য ভালো, যেটা রয়েছে 1261 এনপিকে আর এনপিকে 20-20-20। এই দুটো আপনারা 2 গ্রাম করে 1 লিটার জলে গুলিয়ে প্রত্যেকটা গাছে আপনারা 200 ml করে ব্যবহার করতে পারেন। তবে এটা কিন্তু বারবার ব্যবহার করবে না, যেটা আমি বলেছি
বলেছিলাম যে অন্তত আপনারা 15 দিন একদিন ব্যবহার করুন, বা আপনার গাছ মাসে একবার করে ব্যবহার করতে পারেন। তবে একবার কিন্তু অবশ্যই গাছ লাগানোর শুরুতে এনপিকে 1261 জুড়ে একবার ইউজ করবেন, আর ঠিক তার কিছুদিন পর আপনারা এনপিকে 20 ব্যবহার করতে পারেন। তো অবশ্যই এটার প্রয়োগটা কিন্তু এইভাবে হবে যে হয় আপনাকে 15 দিন পর পর আপনার যদি এই রেশিওতে 15 দিন পর পর ব্যবহার করেন তাতেও গাছের কোনো ক্ষতি নেই, আবার যদি আপনি মনে করেন 1 মাস পর পর ব্যবহার করুন তাতেও গাছের কোনো, দুটো ক্ষেত্রেই গাছের রেজাল্ট একই হবে। আর এই রাসায়নিক খাবারটি প্রয়োগ করলে কী হয়, গাছের যে মাটিটি রয়েছে, মাটির যে ছিদ্রগুলি তারা সেটাকে স্টপ বন্ধ করে না, কারণ এরা লিকুইড, এরা একদম ডাইরেক্ট গোড়ায় চলে যায় এবং জলের সঙ্গে মিশে এরা খাবার তৈরি করে শিকড় দিয়ে টেনে নেয়, যার ফলে সেখানটায় মাটিটা অনেক সেফ থাকে। আর যে সমস্যাটা ভার্মিতে তৈরি হয় বা অন্যান্য জৈব খাবার তৈরি হয় সেটা কিন্তু তৈরি হয় না রাসায়নিকে। পরবর্তীতে অনেকের সমস্যা থাকে যে আমার গাছগুলি প্রথম অবস্থায় খুব ভালো হয়েছিল, তারপরে দেখা যাচ্ছে হঠাৎ করে গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গালের আক্রমণ ঘটছে। অবশ্যই গাছে ফাঙ্গালের আক্রমণ ঘটবে, তার কারণ যে সময়ের মধ্যে এই গাছগুলি থাকে সেই সময়ের মধ্যে কখনো রোদ, কখনো বৃষ্টি এবং রোদের কোনো ঠিক নেই, কখনো টেম্পারেচার অত্যাধিক, কখনো ভ্যাপসা গরম, এই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই ফাঙ্গালের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়। তো সেক্ষেত্রে ফাঙ্গালের আক্রমণ ঘটবে, এই গাছগুলোর রোগব্যাধি হবে, এই গাছের গোড়া পচে যাবে, এই সমস্যাগুলি দেখা দেবে। তার জন্য অবশ্যই আপনাকেও রেডি থাকতে হবে, অ্যান্টিফাঙ্গাল, পেস্টিসাইড সমস্ত কিছু নেই। তা আপনি যখন এই সমস্ত কিছু দেখবেন সঙ্গে সঙ্গে আপনাকেও ট্রিটমেন্ট করা শুরু করে দিতে হবে। বা আপনি যদি নিয়মিত 15 দিন বা একটা বাগানের নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি আপনি অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড স্প্রে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হবে না। তো অবশ্যই খেয়াল রাখবেন মাসে একবার করে অন্তত অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড সমস্ত বাগানে স্প্রে করার চেষ্টা করবেন, তাহলে এই সমস্যাগুলি হবে না। তারপরে এসে একটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে টবের হ্যাঙ্গিং প্ল্যান্ট, সেটাকে আমি নর্মাল টবে লাগিয়েছি এবং তারপরে সেটাকে দেখছি গাছ অনেক বড় হয়ে গেছে, গাছে ঠিকঠাক শেপ আসছে না, তেমনটা করলে হবে না। এমনি নর্মাল টবে লাগানোর মতো হ্যাঙ্গিং প্ল্যান্ট হয় না, হ্যাঙ্গিং মানেই সেখানে ঝুলিয়ে রাখতে হবে, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। আর সবসময় চেষ্টা করবেন যে একটু হালকা করার। তবে হ্যাঙ্গিং প্ল্যান্টের ক্ষেত্রে একটা কথা বলবো, সাবধানতা, অবশ্যই আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন, যাদের 3 তলা 4 তলা বাড়ি রয়েছে এবং রেলিংয়ের পাশ দিয়ে আপনারা ঝুলিয়ে রাখছেন, খুব সাবধান, কারণ যদি কোনো কারণবশত সেখানে পড়ে যদি রাস্তা পথে চলতি কোনো মানুষের মাথায় পড়ে তাহলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে এবং তার প্রাণ পর্যন্ত যেতে পারে। তাই এই বিষয়গুলো অবশ্যই আপনারা ঠিক রাখবেন। সবসময় চেষ্টা করবেন যে রাস্তার সাইডে হ্যাঙ্গিং প্ল্যান্ট না রেখে ভেতর সাইডগুলোতে করার, যাতে কোনো রকম কোনো ক্ষতি যেন না হয়, সেটা কিন্তু অবশ্যই আপনি একজন বাগানি হলে আপনার এই দায়বদ্ধতাটা থাকে। তা আপনাকে অবশ্যই সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। আর হ্যাঙ্গিংয়ের নিয়ে আরেকটি বিষয় থাকে সেটা হচ্ছে যে কোথায় রাখবো, ক ঘন্টা রোদ লাগবে, এই বিষয়টা থাকে। তো এই হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি যে রয়েছে সেই প্ল্যান্টগুলিতে খুব একটা বেশি রোদ লাগে না, আবার ডাইরেক্ট করা সূর্যালোক সেটাও তারা সহ্য করতে পারে না, আবার এরা খুব একটা পছন্দ করে যেটা সেমিশেড। এই সেমিশেডটা এদের জন্য ভীষণ পছন্দ, যদি আপনার শেডি জায়গা থাকে তাহলে সেটা ভালো, নাহলে আপনি আপনার বারান্দায় রাখতে পারেন, জানলার পাশে রাখতে পারেন, যেখানে অন্তত দিনে 2 থেকে 2.5 ঘন্টা রোদ লাগে, সেটা যথেষ্ট এই সমস্ত গাছের জন্য। আর অবশ্যই আপনারা এই সমস্ত গাছগুলি করতে পারেন, কারণ হ্যাঙ্গিং প্ল্যান্ট খুব একটা আহামরি রোদ লাগে না, মোটামুটিভাবে নর্মাল রোদেই খুব সুন্দরভাবে গ্রোথ করে। আর যাদের রোদ একেবারে লাগছে না তারাও এগুলো করতে পারেন, সেক্ষেত্রে গাছের ঝাড় কম হতে পারে, গাছের গ্রোথ কম হতে পারে, যে হ্যাঙ্গিংয়ে যে ঝুলিয়ে পড়া প্রবণতাটা সেটা কম হতে পারে, এই ব্যাপারগুলি দেখা দিতে পারে। আর একটা কথা আরেকবার বলবো, সব গাছের সমান গ্রোথ হবে না, সব গাছ কিন্তু ঝুলে পড়বে না। কিছু গাছ রয়েছে যেগুলি হ্যাঙ্গিংয়ে অল্প জায়গার মধ্যে থাকবে, কিছু গাছ রয়েছে যেগুলি বল শেপ হবে, কিছু রয়েছে একেবারে ঝুলে পড়বে, এরকম বিভিন্ন শেপের হবে, কারণ গাছগুলি বিভিন্ন বিভিন্ন জাতের হয়ে থাকে, তাদের বৈশিষ্ট্য ধরন আলাদা আলাদা থাকে। আপনি যদি একটা বল শেপের গাছকে ঝুলে পড়ার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু কোনোদিনই সেটা সম্ভব নয়। তাই আপনার এই চিন্তাভাবনাটাও চেঞ্জ করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে গাছের এইভাবে আপনাদের পরিচর্যাগুলি করে যেতে হবে। আর এই সেপ্টেম্বর মাসের এই সময়ে এসে যদি কেউ মনে করেন যে আমি হ্যাঙ্গিং প্ল্যান্ট লাগাবো, তাহলে আপনারা লাগাতে পারেন, তবে সেই গাছটি কিন্তু আগামী শীতে গিয়ে একটা ধাক্কা খাবে এবং পরবর্তীতে সেখান থেকে আবার পরবর্তী শীতেই আপনারা এই গাছগুলিকে কীভাবে রাখবেন, কীভাবে সংরক্ষণ করবেন, সে সমস্ত ভিডিও নিয়ে আমি সম্পূর্ণ একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের জানিয়ে দেবো, সেটা কোন সময় থেকে স্টার্ট করবেন আপনারা এই সমস্ত পরিচর্যাগুলি। আর এখন যারা লাগাতে চাইছেন আমার মনে হয় না লাগিয়ে আপনারা একটু ওয়েট করুন, ফেব্রুয়ারি মার্চের দিকে গিয়ে আপনারা শুরু করুন, দেখবেন তাতে আপনার বাগান অনেক ভরাট থাকবে। সেই সময়টা যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই বাগান করার জন্য একটা টাইমিং রয়েছে, এই টাইমিংটাকে অবশ্যই আপনারা কাজে লাগান, এই সময়গুলোকে আপনারা বুঝুন, তাহলে দেখবেন বাগান করা অনেক সহজ হয়ে যাবে। তার কিছু বলার নেই হ্যাঙ্গিং নিয়ে, যাদের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি নিয়ে কথা বললাম, এবং পরবর্তীতে এই সময়ে এসে হ্যাঙ্গিং কিন্তু অবশ্যই ডরমেটরি পিরিয়ড শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তার আগ দিয়ে এই সমস্ত গাছগুলিকে একটা সেফ জায়গায় আপনাকে রেখে দিতে হবে, আগামী সময়ের জন্য আবার এই সমস্ত গাছের থেকে চারা তৈরি করে নতুন করে আবার বসানোর প্রক্রিয়া, এবং তার জন্য মাদার গাছগুলিকে একটু সংরক্ষণ করতে হবে। সব গাছই যে রাখতে হবে তেমনটা বিষয় নয়, আবার যদি এইভাবেও আপনি ফেলে রাখেন তাহলে ধীরে ধীরে দেখা যায় গাছগুলি শীতকাল আসলে একটু নষ্ট হয়ে যায়, সেই সময় বাগান দেখতে খারাপ লাগবে, গাছের যেহেতু উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। তো সেই সময় আমরা ভালোভাবে কোথাও একটা এদের সংরক্ষণ করে রাখবো, এবং আপনারা কিভাবে কি করবেন তা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। আজকে এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।